আমি শুরুতে যেটা বলবো, জলকর যেটা বাড়িয়েছে এটা কি দরকার ছিল? পরিষেবাটাকে উন্নত করে বাড়ালে আপত্তি তেমন কিছু থাকার সাধারণ মানুষ থেকে থাকেও না, থাকার কথাও না। তো জলের পরিষেবাটা অবস্থাটা কি? এখানে জল বোর্ডের যারা আছে তারা শুনতে পাচ্ছেন, আমি দেখলাম এখানে 4টা নগরের মানে রেগুলেটরি থেকে শুরু করে রিয়েল এস্টেট থেকে শুরু করে সমস্ত কিছু 4টা অফিস এখানে আছে। এখন বামফ্রন্ট সরকারের সময় আমরা তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে যখন কথা হয় পরিষ্কারভাবে বলেছিলাম টাকা নেব, কিন্তু জল কর কত হবে এটা স্টেট গভর্নমেন্টের উপর তোমরা হস্তক্ষেপ করতে পারবে না। ওরা বলেছিল 90-10, মানে যা খরচ হয় 90% মানুষ থেকে নিতে হবে। আমরা বলছি না, টাকাই নেব না, দরকার নেই। শেষ পর্যন্ত এসেছিলেন 50%। আমরা বলছি এটাও রাজি না, যদি সরকার থেকে এই টাকাটা আমরা দিয়ে দিই, আমরা যদি জল সরবরাহ ব্যবস্থা করি, আপনাদের আপত্তিটা কোথায়? একটা নির্বাচিত সরকারের উপর কোনো জিনিস চাপিয়ে দেওয়া যায় না। সরকারটা জনগণের ভোটে নির্বাচিত। এই প্রশ্নটা সেই দিন আমরা তুলেছিলাম। শেষ পর্যন্ত গিয়ে বললেন ঠিক আছে আমরা টাকা দেব। আমি জানার জন্য বলছি, ট্রান্স 1 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের জলের জন্য এই যে শহরে দক্ষিণাঞ্চল কিছুই ছিল না জলের, 1-2টা ডিপ টিউবওয়েল ছাড়া। আমরা এটাকে হাত দিলাম যে শহর দক্ষিণাঞ্চলটাকে ধরো, এটাকে ধরা হয়েছে। একটা ট্রিটমেন্ট প্লান্ট আড়ালিয়া কমপ্লিট আমাদের সময়, এটা আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট নেক্সট যেটা আমরা কমপ্লিট করেছি সেটা যোগেন্দ্রনগর। তৃতীয়টা আমরা করেছিলাম দীনদয়াল আশ্রম। চতুর্থটা আমরা কমপ্লিট করেছিলাম সাধুটিলা। পঞ্চমটা প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল বাদারঘাট মাতৃপল্লী। আমি জানি না এটা চালু হয়েছে কিনা। কিছুদিন আগে এখানকার একজনকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেন এখনো নাকি এটা চালু হয়নি। সত্য মিথ্যা বলতে পারবো না। এখানে এটার সঙ্গে যুক্ত ছিল ট্রান্স 1, ট্রান্স 2-তে 1-এ কাজ থেকে এডিবি খুব খুশি হয়েছিল। তারা ট্রান্স 2 টাকা দিলেন আমাদেরকে। আমরা এই শহরে পেছনের দিকটা গরিব মানুষগুলো বসবাস করে, তাদের পানীয় জলের ব্যবস্থা নেই। এটা ভেবে রামপুরে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ আমরা শুরু করি। আমি জানি না এটা এখনো চালু হয়েছে কিনা। আরেকটা প্রগতি স্কুল সংলগ্ন, তোমাদের শর্ত অনুযায়ী আমরা তো 2টো কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করেছি। আগরতলা মেইন শহর, এখানে কি হবে? পুরনো পাইপ এগুলো জাম হয়ে গেছে, নতুন পাইপ বসাতে হবে। আমরা বললাম রাস্তা খোঁড়া যাবে না, রাস্তা না খুঁড়ে কিছু করতে হবে। তখন তারা আমাদের কথায় রাজি হয়ে ট্রান্স 3 স্যাংশন করলেন, মানে আগরতলা মধ্য শহর যেটা মেইন সিটি। রাস্তা না খুঁড়ে নতুন পাইপলাইন বসানো হলো। সবটা মিলিয়ে টোটাল গিয়ে প্রায় 17 থেকে 18টা ওভারহেড ট্যাঙ্ক জলটা তুলে সাপ্লাই দিতে হবে করা হয়েছে। এটার সঙ্গে 235 কিলোমিটার সরবরাহ লাইন, 20 কিলোমিটারের উপরে জলটা যে ডিপ টিউবওয়েলগুলো বসানো হয়েছে সেখান থেকে নিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টে ঢুকানোর জন্য 26 কিলোমিটার লাইন সেদিন পাতা হয়েছিল। এই কাজটা প্রায় 90% কমপ্লিট হওয়ার পথে ছিল। উত্তরাংশ, কাটাখালের উত্তরাংশ
জল নেই, হাহাকার। JNNURM স্কিমে 100 কোটি টাকার উপরে খরচ করে খুব দ্রুততার সঙ্গে আপনারা দেখবেন পুরনো গভর্নর হাউসের ব্যাক সাইডে মালঞ্চতে একটা ট্রিটমেন্ট প্লান্ট, TRTC বর্জলাতে একটা ট্রিটমেন্ট প্লান্ট, অনেকগুলো ওভারহেড ট্যাঙ্ক এবং পাইপলাইন বসিয়ে উত্তরাংশে, শহরের উত্তরাংশে জল সরবরাহ করা হয়েছে। আমরা তখন সরকারে থাকাকালীন 2016-17 সালে প্রশ্ন তুলেছিলাম যে আগরতলা শহরে জলের জন্য যেই এলাকাটা নতুনভাবে শহরে ঢুকেছে, লঙ্কামুড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, গজারিয়া, এই এলাকাগুলো মানুষের তো জল পেতে হবে। তখন বলল যে এখন আপনারা ADB থেকে পাবেন না, নতুন একটা স্কিম। আমরা বললাম যা খুশি তা হোক, আপত্তি নেই, টাকা দিন। অমৃত, অটল বিহারী বাজপেয়ীর নামে এখানে আমরা 176 কোটি টাকার প্রজেক্ট দাখিল করার পর এটা অনুমোদন দিয়েছিলেন। আমি জানি না তারা কত টাকা পেয়েছে, তার কাজ আমরা শুরু করে গিয়েছিলাম ওই বর্ধিত এলাকায় পানীয় জল দেওয়ার জন্য। এই কাজ শেষ হয়েছে কিনা জানি না। এরপরে যেটা আমি শুনেছি অমৃত 2 চালু হয়েছে, কিন্তু এই রাজ্যে পানীয় জলের সরবরাহের জন্য তারা নতুন কোনো বরাদ্দ আনতে পেরেছে কি? মধ্যে শুনেছেন আপনারা হাওড়া নদীর জল কমে যাচ্ছে, জল তো আনতে হবে, তারপর না ট্রিটমেন্ট প্ল্যান্ট করবেন, আগে তো জল পেতে হবে। প্রশ্ন এসে গেছে। এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2018 সালে, তিনি সোর্স পয়েন্টে গিয়ে বলছে এখান থেকে জল পাইপলাইনে নিয়ে আসবো, কাজ কমপ্লিট করে ফেলবেন। আমি তখন বলেছিলাম আমার জন্মকর্ম তো ওই এলাকায়, হাওড়া নদীর সোর্স আমি জানি, এটা কি বাস্তবসম্মত হবে? হলে তো ভালো কথা, জল পেতে হবে। বিকল্প প্রস্তাব বামফ্রন্ট সরকারের সময় কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে আমরা নিয়েছিলাম, এই আগরতলা শহরকে যদি পানীয় জল নিশ্চিত করতে হয়, একটা বিকল্প প্রস্তাব আমরা বলেছিলাম বোম্বেতে যদি 300 কিলোমিটার দূর থেকে জল আনা যায়, গুজরাটে আনা যায় 160 কিলোমিটার দূর থেকে, প্রত্যেকটা বড় শহরে, কলকাতা গঙ্গা নদী পাশেই, কোনো অসুবিধা নেই, হুগলি নদী। কিন্তু অন্যান্য সিটিতে, বড় বড় সিটিগুলিতে 150, 200, 250 কিলোমিটার দূর থেকে পাইপলাইনে জল এনে এটাকে পরিশ্রুত জল হিসেবে ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে শহরগুলিতে সরবরাহ করা হয়। আমরা বলেছিলাম আমাদের আগরতলা শহরের জন্য গোমতী নদী থেকে, কারণ গোমতী নদীর জল যথেষ্ট, এখান থেকে জল এনে, পানীয় জল এনে পাইপলাইনে, বেশি দূর না, 40 থেকে 45 কিলোমিটার হবে আগরতলা শহর থেকে, ট্রিটমেন্ট প্লান্ট করে যদি শহরটাতে দেওয়া যায়, জলের সংকট থাকবে না। এতে যে টাকা লাগে, বিরাট অঙ্কের টাকা লাগবে না, সেই টাকাটা বরাদ্দ দিয়ে পানীয় জলের ব্যবস্থা করা হোক। জানি না এই সরকারের পক্ষ থেকে এই ধরনের প্রজেক্টের কথা ভাবছে কিনা। প্রশ্নটা ওই জায়গায়, মূল প্রশ্নটা কোথায়? গোটা শহরটাতে হাই রাইজ বিল্ডিং হচ্ছে, বহুতল দালান। আগে ছিল এক পরিবার, এখন ঢুকে গেছে 15 পরিবার, 20 পরিবার করে ঢুকে গেছে। জল পাবে কোথায়? ডিপ টিউবওয়েল বসিয়েছেন, সাবমার্সিবল বসিয়েছেন, একটা সময় আসবে ডিপ টিউবওয়েলে জল উঠবে না, সাবমার্সিবলে জল উঠবে না, ল্যাটটা নিচের দিকে চলে যায়, আর শুকা মরশুমে আরো নিচের দিকে চলে যায়। তখন কি হবে শহরের? তখন মানুষ পানীয় জলটা পাবে কোথায়? এটা সরকারকে তো ভাবতে হবে, পরিকল্পিত ভাবনা চিন্তা মাথায় রাখতে হবে। চিন্তা ভাবনা নিয়ে একটা ভালো এজেন্সি এনে সার্ভে করে এই শহরের জনসংখ্যা আমার মনে হয় আগরতলা পুর নিগম এলাকায়
7 লক্ষ হবে। আমি কমিয়ে বলছি। আমি শুনলাম আরো নাকি সেদিন পেপারে দেখলাম মেয়র সাহেব বলেছে 49টা গ্রাম পঞ্চায়েত ঢুকবে আগরতলা শহরে পুর নিগম এলাকায়। যাক, সেটা তাদের ব্যাপার। মূল প্রশ্নটা হলো আগামী দিন এই শহরটাতে একটা চরম জলের সংকট অপেক্ষা করছে এবং এই জলের সংকট নিরসনের জন্য সরকার পরিকল্পিতভাবে সেখানে একটা ভাবনা চিন্তাকে যুক্ত করে কিভাবে মানুষকে অন্তকে পরিশ্রুত পানীয় জলটা দেওয়া যায়, এই উদ্যোগ তো সরকারের থেকে থাকা দরকার। কারণ একটা চিন্তা ভাবনা সরকারি মঞ্জুরি পেলেই চট করে করা যায় না, এটা একটু সময় নেয়। কিন্তু জল তো লাগবে, জল ছাড়া তো একদিনও চলতে পারবে না। বিদ্যুৎ ছাড়া যেমন চলতে পারে না, তার চেয়ে আরো বেশি খাওয়ার জল ছাড়া চলতে পারে না। তো খাওয়ার জল দেন আপনারা কোথাও কোনো নতুন প্ল্যান টান করলেন না। মানুষকে পরিশ্রুত পানীয় জলের তেমন কিছু নতুন অ্যারেঞ্জমেন্ট করেছেন বলে তো দেখা নেই। তো হঠাৎ করে জলকরটা বাড়িয়ে দিলেন 10 টাকা, 20 টাকা, 30 টাকা। আমি এটা নিয়ে প্রশ্ন তুলছি না, যেটাই বাড়িয়েছেন এটা দিয়ে একবারে বিরাট কিছু হয়ে যাবে আমি এটা মনে করি না। কিন্তু বাড়ানোর আগে 5 বার ভাবা উচিত ছিল যে আমরা কি শহরে মানুষের জল দিতে পারছি, নিয়মিত জল পাচ্ছেন। মানুষ যদি নিয়মিত পরিষেবা পায়, কোনো বৃদ্ধি মানুষ মেনে নেয় মানুষ যে ঠিকই আছে, আমি তো পরিষেবাটা নিচ্ছি, আমাকে তো কিছু দিতে হবে। কিন্তু পরিষেবাই তো দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে। পাইপলাইন আছে, জল আসে না। গ্রামাঞ্চলের অবস্থা তো আরো খারাপ। এই পরিস্থিতিতে আমার আগের বক্তারা আলোচনা করেছে জল নিয়ে, এবং এখানে আমরা বলবো সরকার যাতে জল করটা প্রত্যাহার করে। দুধ শুনেছেন আপনারা, 1 লিটার দুধের দাম 83 টাকার মতো হয়েছে। হ্যাঁ, 83 টাকা 60 পয়সা। তো এই যে বৃদ্ধিটা হঠাৎ করে কেন ঘটলো? এর মধ্যে পর 4 বার দাম বাড়িয়েছেন। আমাদের সময়টা ছিল 60, তারপরে বাড়িয়েছেন কিছু, এরপরে দ্বিতীয় দফায় কিছু, তৃতীয় দফায় কি, চতুর্থ দফায় গিয়ে এখন 83 টাকা 60 পয়সা। তো বৃদ্ধিটা কেন করতে হলো, এই কারণগুলো আগে মানুষকে জানান, তারপরে মানুষের কাছে ব্যাখ্যা দিন। তারপরে যদি সেটা অনিবার্য হয় সেখানে মানুষ সেটা বিবেচনা করবে। কিন্তু হঠাৎ করে এইভাবে দুধের দাম বাড়িয়ে দেওয়া, এটুকু কি একেবারে এখনই প্রয়োজন ছিল, এখনই দরকার ছিল? কয়েকদিন আগে তো একবার বাড়িয়েছেন। বামফ্রন্ট সরকারের সময় বাড়াতো 2 টাকা, 4 টাকা, 5 টাকা করে বাড়াতো, গ্রাহকরা এটা মেনে নিতেন। এট এ টাইম একসঙ্গে যদি বেশি বাড়ে, এটা গ্রাহকদের পক্ষে তার প্রতিক্রিয়া হয়। এই প্রতিক্রিয়া এখন ত্রিপুরাবাসী এই দুধের দাম বৃদ্ধি করাতে এটা সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে। আমরা বলবো এটা তো শিশুরা খায়, বৃদ্ধরা একটু দুধ খায়, সবাই খেতে পায় না, সেই পয়সা নেই, আয় নেই, উপার্জন নেই, রোজগার নেই। বৃদ্ধ বয়সে ডাক্তারও বলে যে আপনার হাড়গুলোকে ঠিক রাখতে গেলে একটু দুধ খেতে হবে। অনেকে আছে খাদ্যই জুটে না, দুধ কোত্থেকে নেবে? সেই দুধটার যদি দাম বাড়ে, আমার ঘরের শিশু, আমার বৃদ্ধ যারা আছে, আমি অন্যদের কথা ছেড়ে দিলাম, তাদের তো একটা দুধ খেতে হয়। তাদের যদি সেখানে এই আয় উপার্জন না বাড়ে, তাহলে কি করে তারা সেখানে দুধটা সংগ্রহ করবেন? কাজে কতগুলো জিনিস আছে যেগুলো মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত। এই ক্ষেত্রে সরকারকে একটু চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে দেখলাম একতরফাভাবে ঘোষণা দিয়ে এটা লাগু করে দিয়েছেন, কার্যকরী করে দিয়েছেন। এই গেল এটা। তৃতীয় গ্যাস
কয়টা সামাল দেবেন আপনি? পাইপ লাইনে আপনার বাড়িতে যে গ্যাস যায়, এই গ্যাসের দামও দারুণভাবে বাড়িয়ে দিয়েছেন। সিএনজি অটো যেগুলো চালিয়ে বেকার যুবকরা তার জীবিকা নির্বাহ করে, তাদের এখন দিন আনতে পান্তা ফুরায়। এক সময় ভেবেছিলেন ডিজেলের দাম বেশি, পেট্রোলের দাম বেশি, গ্যাসের দাম কম। আমার মনে আছে যখন অটোগুলোকে বলা হয়েছিল, পরিবহন মন্ত্রী হিসেবে অনুরোধ করেছিলাম যে আপনাদের অটোগুলো যেহেতু পেট্রোলের দাম বেড়ে গেছে, এগুলোকে সিএনজিতে কনভার্ট করুন। আমার কথা শুনতে চাইলেন না। পরে এই রবীন্দ্র ভবন, এটা না, পুরনো বিল্ডিং, এখানে সমস্ত অটো শ্রমিকদেরকে ডেকে টেকনিশিয়ানকে বাইরে থেকে আনা হয়েছে। তিনি সবটা ব্যাখ্যা করে বুঝালেন যে এই ইঞ্জিনের মধ্যে একটা কিছু বসিয়ে দিলে, কিট না কি বলে একটা বসিয়ে দিলে, সেখানে গিয়ে আপনার অটোটা চলবে, সিএনজি কম পয়সা পাবেন, আমাদেরও পরিবেশটা দূষণ মুক্ত আমরা হতে পারবো, আমাদের রাজ্যে সিএনজি আছে। বলার পর তারা বুঝতে পারলেন, চট করে একবারে হুড়মুড়িয়ে সবাই সিএনজিতে কনভার্ট করলেন। কেন? এটা একটু লাভজনক, সিএনজিটা সস্তা, তার পরিবারটা চলবে। আর এখন কোথায় গিয়েছে? 1 কেজি সিএনজির দাম আর ডিজেলের দামের মধ্যে সামান্য পার্থক্য, প্রায় ডিজেলের দামের কাছাকাছি চলে গেছে, পেট্রোলের দাম থেকে একটু বেশি ডিফারেন্স। অনেক আশা নিয়ে তো সিএনজিতে কনভার্ট করেছেন টাকা পয়সা খরচ করে। এখন আবার সিএনজি এইভাবে যে দাম বাড়ছে, এই বেকার যুবকগুলো অটো চালায়, আর যাত্রীরা আপনারা যারা প্রতিদিন অটোতে উঠেন, এখন তো আগরতলা শহরের সবচেয়ে বড় মাধ্যম কি? অটো। বাস তো প্রায় নেই, উঠে গেছে। তাহলে এই অটো তো মানুষ যাতায়াত করে, এখানে কি এই যে সিএনজির দাম বাড়লো, একদিকে অটোর যারা শ্রমিক তারা যেমন তার পরিবার নিয়ে বাঁচা কঠিন হবে, আবার পাশাপাশি এরা হঠাৎ করে বলবে এবার ভাড়াটা বাড়িয়ে দিই, আমার তো পোষায় না, ভাড়া বাড়িয়ে দিই। কিন্তু সব যে একটা পকেট থেকে যাচ্ছে, ওই গ্যাসের দাম, বিদ্যুতের দাম, দুধের দাম, মানুষ তো একজন আয় করে বাড়িতে, সব তো একটা পকেট থেকে যাচ্ছে। এরপরে যদি আবার সিএনজির সঙ্গে গাড়ি ভাড়াটা বেড়ে যায়, এটাও কিন্তু আপনার পকেট থেকে যাবে। এই পকেট কি সইতে পারবে এই চাপ? এই পকেট থেকে এত টাকা কি দিতে পারবে? এইভাবে কি কারো আয় উপার্জন এতই বেড়ে গেছে সে দিয়ে দিতে পারবে? এগুলি সব একসঙ্গে করলেন, জানি না, তারাই বলতে পারবেন সঙ্গে একসঙ্গে কেন এতগুলো পদক্ষেপ তারা নিলেন, মানুষের উপরে এভাবে চাপ সৃষ্টি করলেন। আমরা বলবো গ্যাসের দামটা তুলে নিন। আমি আবার আজকে পত্রিকায় দেখলাম নর্থ ইস্ট পাওয়ার কমিটি আছে একটা, এটার সঙ্গে আমি নিজেও যুক্ত ছিলাম, একসময় কয়েকবার 3বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলাম। এখানে মিটিং নাকি হয়েছে গতকাল, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে গ্যাসের দাম নাকি এই কমিটি বলেছে, কথাটা মানে পত্রিকাতে যা দেখেছি তার ভিত্তিতে বলছি, বাড়বে না বা বাড়ানো হবে না। যদি না বাড়ানো হয় ধন্যবাদ, কিন্তু আমি যতদূর জানি এই কমিটি গ্যাসের দাম বাড়াতেও পারে না, কমাতেও পারে না। এই কমিটি শুধু বিদ্যুতের ব্যাপারে আলোচনা করতে পারে। এই কমিটি থেকে সরকারের কাছে, কারণ এটা পেট্রোলিয়াম মিনিস্ট্রি, ওয়েল অ্যান্ড ন্যাচারাল যে মিনিস্ট্রি আমাদের, সেই মিনিস্ট্রি এই বিষয়টা দেখে, পেট্রোলিয়াম মিনিস্ট্রি, তারই আন্ডারে এই TNGCL কাজ করে যারা বাড়িয়েছে। কাজে এটা পেট্রোলিয়াম মিনিস্ট্রির দৃষ্টিতে নিয়ে যেতে হবে। এখন রাজ্য বিজেপি, কেন্দ্র বিজেপি, গ্যাসটা ত্রিপুরার, এটা কোনো আমদানি করা গ্যাস না, যেটা রাশিয়া থেকে এসছে, ইরান থেকে এসছে পাইপ লাইনে বা জাহাজে করে। তাহলে এই গ্যাসের উপর কি দরকার ছিল যে দামটা বাড়িয়ে দেওয়ার? এটা গিয়ে চতুর্দিকে প্রভাব পড়বে, যেটাকে কেন্দ্র করে আমি বুঝতে পারলাম না। এই যে 77 পয়সা যেটা বাড়িয়েছেন বিদ্যুতের, এটা আগেও বলেছি, বনমোড়া তো বন্ধ আমাদের, রুকিয়া তো 60-এর মধ্যে 20, 3টা টারবাইন, বড় টারবাইন, ছোট টারবাইন ছিল আরো 4টা,
এর মধ্যে একটা টারবাইন শুধু চলে, তাহলে গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন কোথায় করছি? শুধু একটা মাত্র টারবাইন রুকিয়াতে, আর বাকি তো আমরা অন্যান্য কেন্দ্রীয় সংস্থা থেকে বিদ্যুতের শেয়ার পাই, সেটা আমরা কিনে আনছি। তাহলে এখানে গিয়ে 77 পয়সা যেটা বাড়লো, এটা ব্যাখ্যা যারা বাড়িয়েছেন ওনাদের কিন্তু দিতে হবে, রাগ করলে তো হবে না, আপনাদের কিন্তু ব্যাখ্যা দিতে হবে, কারণ বাড়িয়েছেন আপনারা। তাহলে কেন এটা হঠাৎ করে প্রয়োজন হলো এটা বাড়ানোর, সেটা আপনারাই বলতে পারবেন। বলেছেন যে গ্যাসের দাম বেড়েছে এই কারণে বাড়িয়ে দিয়েছি, কিন্তু গ্যাসের দাম বাড়ালে সমস্ত বিদ্যুৎ ক্ষেত্রে দাম বাড়ানো হয় না। নর্থ ইস্টে যে পাওয়ার কোম্পানি থেকে আমরা শেয়ার পাই, যেখান থেকে বিদ্যুৎ কেনা হয়, বা পাল্লাটানা, মনারচক, ওইদিকে রামচন্দ্রনগর, এরা কিন্তু গ্যাসের দাম বাড়িয়ে অনেক সময় বাড়ায় না। আমি জানি না, এটাই বলতে পারবে কি হয়েছে না হয়েছে। এগুলি নিয়ে অনেক বিতর্ক চলছে, আলোচনা চলছে। আমরা আশা করব সরকার মানুষের ক্ষোভের যে অভিব্যক্তি ঘটেছে সেটার প্রতি সম্মান রেখে এই বর্ধিত মূল্যটা প্রত্যাহার করুক, এবং কেন্দ্রকেও বলুক যাতে বর্ধিত মূল্যটা প্রত্যাহার করে নেয়। বাড়ায় তো বাড়ায়, আর একটা সঙ্গে জুড়ে দিয়েছেন ত্রিপুরা ভবন। আমরা সাধারণত রুগী টুগি নিয়ে যারা যায়, গরিব মানুষ মনে করে যে এখানে থাকলে একটু নিরাপদ, ত্রিপুরা ভবনগুলিতে যায়। আগে এটা ভাড়া এমন বাড়িয়ে দিয়েছে, এখানে আর সাধারণ মানুষ ঢুকতে পারবে না। এর চেয়ে হোটেল সস্তা, অনেক সস্তা হোটেল পাওয়া যায়, দিল্লিতেও পাওয়া যায়, কলকাতাও পাওয়া যায়, গুয়াহাটিতে পাওয়া যায়। এখানে খান্ত হয়নি, এখন আবার বাড়িয়ে দিয়েছেন। খাওয়াটার দাম ছিল 60 টাকা, শুনেছি এটা 120 না 125 টাকা করেছে। আরে বাড়ায়, এইভাবে বাড়ায়। সাধারণ মানুষ যারা অল্প আয় উপার্জনের উপর নির্ভরশীল, চিনে না কোনো রাস্তাঘাট, তেমন চিনে না, রুগী নিয়ে গেছেন চিকিৎসার জন্য, ত্রিপুরা ভবনটাকে মনে করে একটু নিরাপদ, এই কারণে ত্রিপুরা ভবনে যায়। তো এখানে গিয়ে এইভাবে খাওয়ার দামটা যেভাবে বাড়িয়ে দিয়েছেন, প্রায় ডাবলের মতো, এটা কি ঠিক? তো এখন বলতে গেলে সন্ধ্যা পর্যন্ত বলা যাবে বাড়ানোর। এটা আমি রিসেন্ট এই অল্প সময়ের মধ্যে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এগুলো সম্পর্কে আপনাদের দৃষ্টিতে নিয়ে আসলাম। সরকারকে আবারও আবেদন জানাবো, বিন্দু মাত্র যদি মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে আপনাদের, ভোট নামে, কারণ আপনারা তো ভোট টুট করেন না, ভোট টুট করতে চান না, ভাবেন যে পিটি আপনারা সরকারে চলে আসবেন। 5 বছর পর কিন্তু আপনাদেরও যেতে হবে, মানুষ কিন্তু জবাব চাইবে, কৈফিয়ত চাইবে। বারবার এক খেলা চলে না। মানুষের যখন সহ্যের সীমা বাড়িয়ে যায়, সহ্যের সীমা পার হয়ে যায়, তখন কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়। এবং মানুষও, রাজ্যের মানুষ সাংঘাতিকভাবে নানা দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত, এবং সেখানে নাই অধিকার, কথা বলার স্বাধীনতা পর্যন্ত নেই। যাই হোক, আমরা খুশি যে রাজ্যের মানুষ খুব বিক্ষোভে সর্বত্র দলমত নির্বিশেষে এগিয়ে আসছেন। এমনকি শাসক দলের লোক যারা, তারাও তো এটা বহন করতে হয়, তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া। তেমন কোনো কাজ করেনি, কিছু করেনি, খালি বাড়াও বাড়াও বাড়াও, তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় যে খুব বিক্ষোভে বহিঃপ্রকাশগুলো ঘটছে। সরকারকে অনুরোধ করবো আমরা, অবিলম্বে এই সিদ্ধান্তগুলো প্রত্যাহার করুন। লাস্ট আমি যেটা বলবো, এই শহর নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যাবে, বেশি আলোচনায় যাব না। এই যে সিটিটা, বস্তি এলাকায় যারা আছে তাদেরকে বামফ্রন্ট সরকারের সময় 3টা আবাসন আমরা তৈরি করেছি, আপনারা জানেন বোধহয়। একটা হলো গিয়ে গুর্খা বস্তি, এটা বিধানসভা ভবনের সামনে 256 পরিবার যারা জিবি এলাকায় ছিলেন তাদেরকে নিয়ে জিবিটাকে, জায়গাটাকে পরিচ্ছন্ন করে তাদেরকে আমরা পুনর্বাসন দিয়েছি, পয়সা দেনি। দ্বিতীয়, রাধানগর ব্রিজ, সেকেন্ড ব্রিজ করতে হবে, একটা ব্রিজ দিয়ে চলে না। এই জায়গাটাতে যারা ছিল, এখানেও আমরা 292টা পরিবারকে
ফ্ল্যাট করে 4 তলা বিল্ডিং করে ব্যবস্থা হয়েছে। এটা কেন্দ্রীয় প্রকল্প, আমি অস্বীকার করছি না। তৃতীয়, শ্মশান ঘাটে সব দেহ নিয়ে যেতে পারে না, বাঁধের উপর দিয়ে ঘরগুলো ছিল। শ্মশান পর্যন্ত ছিলেন যারা, শ্মশানের পরও যারা ছিলেন 292 পরিবারকে সেখানে গিয়ে জয়পুর, এখানে জয়পুরে আমরা ব্যবস্থা করে দেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের সময়। এই বাঁধটার মধ্যে গোটা বাঁধটা 17 কিলোমিটার, এখানে আছে প্রায় 1400 পরিবার এখনো বাঁধের উপর আছে, বাঁধের সাইডে, বাঁধের উপরে। বাঁধটা এখন ডেঞ্জার, ফ্লাড সিচুয়েশন দেখছেন আপনারা, যে কোনো সময় আগরতলা শহরে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যখন বেশি বৃষ্টি হয়। কাজে বাঁধটাকে উঁচু করার প্রশ্ন, একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, এদেরকে তুলে নিয়ে জায়গা দেওয়ার সিদ্ধান্ত ছিল বামফ্রন্টের সময়। সেই জায়গাটা আমরা বের করে নিয়েছিলাম, এই বর্ডারের গোলচক্কর, এখানে নিয়ে এটা করা হবে। কিচ্ছু বুঝলাম না, 2018 সালে নতুন সরকার আসার পর এই জায়গাটার মধ্যে ঘোষণা করে দিলেন যে এই বস্তি টস্তি বুঝি না, এটা নিম্ন আয় যারা, তারা টাকা দেবেন, সরকার কিছু সাবসিডি দেবে, তাদেরকে ঘর করে দেওয়া হবে। ওই গরিব বস্তিবাসী যারা, তারা আর ঘর পেলেন না। তাও এটা যা শুনেছি এখানে তো আছে, এরকম সরকার হোক পাবলিক হোক, এটা আইন 2016 সালে লাগু হয়েছে। আপনি কোনো ফ্ল্যাটে ঢুকেছেন বা সরকারি কোনো জায়গা আপনাকে ঘর করে দিবে বলে টাকা নিয়েছে, নির্দিষ্ট টাইমে যদি নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুযায়ী আপনার ঘরটা যদি নির্দিষ্ট সময় না দেয় এবং যা যা দেওয়ার কথা সেখানে যদি কোনো জিনিস কম পেয়ে থাকেন, আপনি এই অথরিটি লেখা আছে দেখবেন, একটা অথরিটি, এই অথরিটির কাছে আপনি দরখাস্ত দিয়ে অভিযোগ জানাতে পারেন। তারা তাৎক্ষণিক, যারা প্রমোটার, সরকারও প্রমোটার হতে পারে, হাউজিং বোর্ড প্রমোটার, টাকা নিয়েছেন, আরবান ডেভেলপমেন্ট অথরিটি টাকা নিয়েছেন, আপনারও প্রমোটার, সেখানে গিয়ে যারা টাকা দিলেন আজকে কত বর্ষ তারা ঘরগুলো পায় না। সেম পাবলিকের ক্ষেত্র আছে, এরকম বিভিন্ন জায়গায় টাকা দিয়ে দিয়েছেন, ঘর পাচ্ছে না। এগুলো তো দেখেন, জলকট্টর বানান, এগুলি বানালে কি ব্যাপারটা বলে আপনারা, আমরা এটা চট করে সমর্থন করি না। আমাদের বক্তব্য একটাই, পরিষেবাকে উন্নত করুন, মানুষের সঙ্গে পরামর্শ করুন, মানুষের সঙ্গে কথা বলে আলোচনা করে তারপর সেখানে সিদ্ধান্তে যান। কাজে চট জলদি এভাবে এগুলো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এতে করে মানুষের উপরে চাপ পড়ে, ক্ষোভ বাড়ে এবং মানুষ এটা মেনে নিতে পারছে না। সরকারকে আবেদন জানাচ্ছি, আপনারা যারা আজকে প্রতিবাদে এখানে সামিল হয়েছেন, গোটা রাজ্যের মানুষও প্রতিবাদে সামিল হয়েছেন, আপনারা জানি যে একটা প্রতিবাদের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা এটা মনে করি না। কারণ বিজেপি এই ধরনের দল না, এই দলটা মানুষের ভাষা বুঝতে চায় না, মানুষের কথা শুনতে চায় না, মানুষের ক্ষোভকে মূল্য দিতে জানে না, মানুষকে সম্মান দিতে জানে না, মানুষ যখন কোনো প্রশ্ন তোলে যত্ন সহকারে শুনতে চায় না। এটা সরকারের দৃষ্টিভঙ্গি এবং বিজেপি দলের দৃষ্টিভঙ্গি। কাজে এদের কাছে বিরাট কিছু হয়ে যাবে এই আশা আমরা করি না। যদি করে তো ভালো কথা, এবং এই আশা আমরা করি না। কাজেই মানুষের কাছে যেতে হবে, বুঝিয়ে বলতে হবে, মানুষকে ঘুরে দাঁড়াতে হবে, প্রতিবাদে সামিল হতে হবে, আন্দোলনে সামিল হতে হবে। যদি সামিল না হন কেউ রক্ষা পাবেন না। এই আবেদনই সিপিএম সকলের কাছে রাখছে। কাজে এই বিক্ষোভ মিছিল যে শেষ হয়ে যাবে ভাবার কোনো কারণ নাই। আরও লড়াইয়ের জন্য আমাদের মানসিকভাবে আরও মানুষকে সমবেত করে বড় ধরনের লড়াইয়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই আহ্বান